আর আজকে হয়েছে আপনার র্যালি ফর মার্চ ফর বাংলাদেশ, একটা র্যালি আর কি। আর আগামীকালকে আবার আরেকটা আছে আর কি। তো এই অবস্থা। এই নেত্রী আমাদের সাথে যে মহিলা লীগের পলিন আসছিল, তো একটু একটু সালাম দিয়ে পলিন পলিন, আমি ওই যে মাহফুজের প্রোগ্রামে আমি বয়কট করে বেরিয়ে গেছিলাম প্রোগ্রামে। আপনি মনে হয় জানেন না। আমাকে আমি প্রশ্ন করতে চাইছিলাম যে তোমরা ওই 50% মানুষকে এবং আওয়ামী লীগকে ব্যান করে তোমরা কিভাবে ইনক্লুসিভ নির্বাচন করবা। তো তার আগে আমি একটা ওই যে নট টু মাহফুজ আলম, হোয়াই নট টু মাহফুজ আলম, এই ধরনের একটা কোশ্চেন নিয়ে আর আমি ওদের ওই ভিতরে যেয়ে সবাইকে বিলি করছিলাম লিফলেট। ওদের অনুষ্ঠানটা তখনই আসলে পণ্ড হয়ে গেছে। ওরা তো আসছে আমাদের কিচ্ছা গিবত গাইতে। তো যখন 13টা কোশ্চেন ছিল ওই 13 মাসের কুকর্মের উপরে, তো যখন ওই প্রশ্নগুলো ওদের ডেস্কে আমি বিলাই দিছি, সাদা সাংবাদিক, তারপরে সোয়াস ইউনিভার্সিটির যত ওখানকার লেকচারার ছিল তাদের মধ্যে সাংবাদিক ছিল ওদের পক্ষের কিছু, বিবিসি থেকে আসছে তাদেরকে, তখনই আমাকে আবিদা সুলতানা জিজ্ঞেস করে, বলে আপনি তো লিফলেটটা দিলেন তাই তো? তখন আমি বললাম যে হ্যাঁ আমি দিয়েছি, এটা আমার কনসার্ন, এটা আমি দিয়েছি, আমি আজ সাংবাদিক হিসেবে। তারপরে যখন সবাই হাত তুলছে সাংবাদিক হিসেবে কথা বলার জন্য, তখন যখন আমি হাত তুললাম তখন আমাকে কথা বলতে দেবে না, আমাকে স্কিপ করে চলে গেল। তো আমার ছোট বোনকে আমি জানি আমাকে দিবে না, কেননা লন্ডনে তো আমাকে চিনে। তো আমার ছোট বোনকে আমি নিয়ে গেছিলাম সাথে করে, ওকে দিয়ে আমি প্রশ্নটা ঠিকই করাইছি, কিন্তু মাহফুজ আলম স্কিপ করে গেছে, উত্তরটা দিতে পারে নাই। বলে আওয়ামী লীগের কোনো সমর্থন নাই, আপনি বলছেন 50% জনসমর্থন আছে, তবে 50% পপুলেশনকে বাইরে রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন, আসলে বিষয়টা এটা না, এখন তাদের জনপ্রিয়তা অনেক নেমে গেছে, এটা সেটা আজে বাজে কথাবার্তা। তখনও বলছে যে না, আমার একটা ভোটও যদি আমি নৌকা দিব তাহলে আমার তো সেই নৌকার ভোটটা থাকতে হবে, আমি কেন স্বতন্ত্রকে ভোট দিব, আমি নৌকার সমর্থক হয়ে, আমি তো সাধারণ সমর্থক, আমি তো নৌকার সাপোর্টার, আমি তো আওয়ামী লীগ করি না। তখন এগুলি কথার কোনো উত্তর দিতে পারি নাই মাহফুজ। পরবর্তীতে যখন আমি হাত তুলছি, নওমি আমাকে কথা বলতে দেয়নি, কোঅর্ডিনেটর নওমি হোসেন, ওরাই এগুলো করে এখানে বাইরে। পরে নওমিটা হচ্ছে আপনার সোয়াসের প্রফেসর, রূপার আত্মীয়, আর ইউনুসের ও একদম পেইড দালাল আপা। ও সারা লন্ডনে সমস্ত অনুষ্ঠানগুলো ও অর্গানাইজ করে, এবং ওই যে একটা মোস্তাক আছে না, মোস্তাক খান সংস্কার কমিটিতে আছে, এই লোকটা, এই দুইজন মিলে সব অর্গানাইজ করে। জুলাই সন্ত্রাসের সমস্ত কিছু ওরা দেখায়, একই ছবি বারবার ঘুরায় দেখায়। এদিকে যে পুলিশ মারলো 3000, সেগুলির কোনো ছবি টবি ওরা দেখায় না, 2-3টা ওয়েবসাইটকে দেখায়, তারপরে ওই যে রিক্সার মধ্যে করে লাশটা নিয়ে যাচ্ছিল সেটা দেখায় প্রোপাগান্ডা, বঙ্গবন্ধুর নামে প্রোপাগান্ডা, আপনার নামে প্রোপাগান্ডা, আপনি যে 15 বছর কাজ করেছেন সেই কাজের সমস্ত উৎসাহ, এগুলো সমস্ত নাকি আমাদের বেনিফিটের জন্য, আওয়ামী লীগের বেনিফিটেড করার জন্য নাকি আপনি এই উন্নয়নগুলো করেছেন, এই ধরনের উল্টাপাল্টা কথা বলে মেসেজ দেয়। ওরা সম্পূর্ণ আপনার ডকুমেন্টারি করে নিয়ে আসে, এত সুন্দর করে ডকুমেন্টারি করে নিয়ে আসে যেগুলো দেখলে মানুষ বিশ্বাস করবে। তো আমার মনে হয় আপা আমাদের না, জি বলেন। জি আমি এটা বিশ্বাস করি, কারণ সে আমাকে বলছে, ইংলিশ একজন আমার দিন, সে আমাকে বলছে যে হ্যাঁ শহীদুলকে তুমি চেনো? তখন আমি বলছি শহীদুল তো রাজাকারের নাতি। এই কথা যখন বলছি তখন বলে যে হ্যাঁ ও আমার ফ্রেন্ড। তখন আমি চেপে গেছি, কারণ সে আমার সুপারভাইজার, আমি যেখানে পিএইচডি করতেছি, তো যার কারণে আমি তো চেপে গেছি। আমি যদি বেশি বলি তাহলে আমার হয়তো পিএইচডিটা ও আমাকে হেল্প করবে না, তো এই জন্য আমি চেপে গেছি। ওরাই করতেছে আপা। তো এইগুলো প্রোপাগান্ডাই ছাড়া আমাদের না থিঙ্ক ট্যাঙ্কগুলো করতে হবে, আমাদের না এই যে ইউনিভার্সিটিগুলো এবং সাদাদেরকে ব্রেন ওয়াশ কাকে বলে এগুলো ওরা এভাবে করতেছে, ইউনিভার্সিটিতে ঢুকে এই কাজগুলো ওরা করতেছে। তখন যখন আমাকে কথা বলতে দেয়নি তখন আমি বয়কট করে বেরিয়ে আসি। দাদার সঙ্গে আপনি কথা বলেন, সবাই অপেক্ষা করতেছি, তো আমি অনেকক্ষণ কথা বললাম।
যে নেত্রী এখানে আসলে এখানে বেশ কয়েকজন আছে, প্রায় 20-30 জন। হ্যাঁ, তো ওই আপনি একটু যদি জাস্ট বলেন তাহলে সবাই একটু শুনলো, আমি আর না বলি আর কি, পরে আমরা এটা সবাইকে বলে দিব না আর কি, প্লিজ।